সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ভুলটি সর্বপ্রথম করেছিল বা প্রথম করা ভুল কোনটি? এখানে অনেকজন অনেক ধরনের কথা বলতে পারেন যে উপদেষ্টা পরিষদ গঠনটাই একটা ভুল প্রক্রিয়ার মধ্যে হয়েছে। তারপরে উপদেষ্টায় কেমন লোকদেরকে নেওয়া হবে বা যোগ্য লোকদেরকে নেওয়া হয়নি। এটাকে ভুল না। এটাকে এক ধরনের মানে সিদ্ধান্তের একটা গড়বড় আপনি বলতে পারেন। কিন্তু ধরেন আপনি সরকার গঠন করে ফেলেছেন, যা করেছেন তার মধ্য থেকে এরপরে আপনি যখন পথ চলা শুরু করে দিলেন, এরপরে আসলে দৃশ্যমান ভুল কোনটি ছিল? এইরকম একটি প্রশ্ন নিয়েই কিন্তু আলাপ আলোচনা চলছে। মানুষ বলছেন সরকার গঠনের ঠিক ১ সপ্তাহ পর তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে পদ থেকে সরিয়ে দেওয়াটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বা এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি প্রধান ভুল ছিল। নানা ধরনের ভুলের কথা মানুষ বলছেন, তবে তার মধ্যে এটা একটা অন্যতম, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি ঘটানোর জন্য ঠিক ঠিক যে উল্টা দিকে হেঁটেছে, এটাই হচ্ছে সেরকম একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি আসলে এত পরিমাণ বাজেভাবে মানে বাস্তবায়িত হয়েছে, একই সঙ্গে বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য একদম একটা ঘাতক সিদ্ধান্ত হিসেবে কাজ করেছে এই সিদ্ধান্তটি। সেই সিদ্ধান্তই এখন ভোগাচ্ছে বাংলাদেশের মানুষকে। এখন নতুন করে এই উপদেষ্টার এই এম সাখাওয়াত হোসেন তার মন্ত্রণালয় হারানোর পর আবার ৬ মাস পর আলোচনায় এসেছে তিনি কি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ পাচ্ছেন। এটা নিয়েই কিন্তু আলোচনা চলছে এবং তার সাময়িক বক্তব্য এবং তিনি অন্য যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেগুলাতে তিনি যেভাবে কাজ করছেন এবং যেভাবে সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন বা সেই মন্ত্রণালয়গুলো যেভাবে যেভাবে কার্যক্রমে এগিয়ে যাচ্ছে, এসবগুলাই নতুন করে প্রশ্ন তৈরি করেছে যে তিনি কি আবারও, যে এরকম একটা ক্যালিবার ওয়ালা লোক কি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কিনা। আমরা জানি ১৬ই আগস্ট বা এরকম সময় সরকার গঠনের কয়েকদিন পরেই এই দু একটি বক্তব্য দেন এম সাখাওয়াত হোসেন। তার একটি বক্তব্য ছিল আওয়ামী লীগকে নিয়ে। তিনি আওয়ামী লীগের বিষয়ে বলেছেন যে এই দলটি আসলে ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভাষা আন্দোলন, তারপরে ৭১-এর নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য তাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে। একই সঙ্গে তারা ফ্যাসিবাদ বাস্তবায়িত করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছে। সো তিনি বলেছেন যে এত কিছুর দিকে নজর না দিয়ে দলটি নিজেদেরকে নতুন করে পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দল গোছানোর জন্য, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে অংশ নিলে মানুষ যদি তাদেরকে ভোট দেয় তাহলে তারা জনগণের কাছে আবারও আসতে পারবে। তো এরকম একটি বক্তব্য দিয়েছেন। এটা কি ওই পরিস্থিতিতে কি একটা একেবারে বাজে বক্তব্য, কিংবা তিনি কি আওয়ামী লীগের দোসর হয়ে গেলেন, কিংবা তিনি আওয়ামী লীগের লোক হিসাবে কি ওই বক্তব্যটি দিয়েছেন? আপনারা খেয়াল করলে দেখবেন যে গণ অভ্যুত্থান পরবর্তী বা শেখ হাসিনার পরবর্তী সময়ে দেশে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল প্রতিবিপ্লব। এই প্রতিবিপ্লব যে কোনো সময় আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা, যুবলীগের লোকেরা, যে কেউ বাংলাদেশের বা এই যে বিভিন্ন স্থানে সংঘর্ষ চালাতে পারে, মানুষের উপর হামলা চালাতে পারে, যারা অভ্যুত্থান করেছে তাদের উপর হামলা চালাতে পারে, এরকম একটা শঙ্কা ছিল। সেই জায়গা থেকে তাদেরকে এরকম একটি মেসেজ দিয়ে নিবৃত করা কি খুব একটা খারাপ কাজ ছিল? একেবারেই না। ৬ মাস পরে এসে হলেও অন্তত মানুষ এই এম সাখাওয়াতের এই কথাগুলোকে সমর্থন করছেন। অন্তত যেভাবে বাংলাদেশ যে পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে ধীরে ধীরে, সেগুলো অন্তত কম ঘটতো যদি তার কথা শোনা হতো বা তিনি যেভাবে বলেছেন সেগুলো যদি সেভাবে বাস্তবায়ন করা হতো। অনেকেই বলে থাকেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেও বলে থাকেন যে এম সাখাওয়াত হোসেন যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি আসলে এমন কিছু কর্মকাণ্ড বা এমন কিছু কাজ করেছিলেন পুলিশকে আসলে একেবারে উদ্যমী করার পেছনে কাজ করেছে এই বিষয়গুলা। তিনি কন্টিনিউয়াসলি পুলিশ কর্মকর্তা, তারপরে এই পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলতেন। ওই সময় নানান ধরনের কথাবার্তা বা নানান ধরনের পুলিশের আন্দোলনের নাম ছিল, সেগুলো তিনি মিটিগেট করার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি সেই সময় আরো একটি বক্তব্য দিয়েছেন ভারতকে নিয়ে, যে সীমান্তে বিজেপিকে
পিঠ না দেখাতে বলেছেন। তিনি বলেছেন একদম মুখোমুখি লড়াই করার জন্য বিএসএফ এর সঙ্গে বা ভারতীয় শত্রুদের সঙ্গে বা ভারত থেকে যারা হচ্ছে বাংলাদেশের উপর আক্রমণ করবে তাদের সঙ্গে মুখোমুখি লড়াই করার জন্য বললেন। এই কথাটিও কিন্তু একটি গ্রুপকে মনক্ষুণ্ণ করেছে। একই সঙ্গে তিনি আরো একটি কথা বলেছেন যে এতগুলো শিক্ষার্থী বা এতগুলো আন্দোলনে এতগুলো মানুষ শুধুমাত্র পুলিশের গুলিতে মারা যায়নি, আরো অস্ত্রের ব্যবহার হয়েছে। তার এই তিনটি কথাই মূলত তার জন্য একেবারে কাল হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য এম সাখাওয়াতের মতো একজন যোগ্য লোককে হারিয়ে আমরা জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো, যিনি ঠিক মতো কথাই বলতে পারেন না, যদিও যদিও এই কথা বলতে না পারাটা আসলে খুব দোষের কিছু না, কিন্তু আপনি যখন একটা স্মার্ট বাহিনীকে, একটা ফোর্সকে, যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে, যারা দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা দিবে, সেরকম একটি ফোর্সকে যখন আপনি হচ্ছে উদ্যমী করবেন, তখন সেই পরিমাণ আপনার মুখের কথা, আপনার বলার ভঙ্গি, আপনি আপনার মানে ম্যানেজ করার ক্ষমতা যে কত প্রবল হতে হবে সেটা অন্তত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের মধ্যে একেবারেই নেই। অন্তত তিনি আমাকেও সম্ভবত তিনি মোটিভেট করতে পারবেন না, এবং আমাকে আমার কেন জানি মনে হচ্ছে তিনি আমাকেও উদ্যমী করতে পারবেন না, সেরকমই একটা ফিগার তিনি। তবে তার বিপরীতে এম সাখাওয়াতের অন্তত সেই সব গুণ একেবারে খুব ভালোভাবেই রয়েছে। আপনারা দেখেন এম সাখাওয়াতকে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে তাকে কি কি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? বস্ত্র ও পাট মন্ত্রণালয়, তারপরে হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়। তিনি এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এখন সম্ভবত তিনি নৌ পরিবহন মন্ত্রণালয় আর হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন উপদেষ্টা সরকার গঠিত হয়েছিল, এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন জানেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রতিদিন 200 গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করতেন। প্রতিদিন গাজীপুরে, নারায়ণগঞ্জে, সাভারে হচ্ছে বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন হতো। এই 6 মাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন দায়িত্ব পালন করেছেন, তখন আদতে এগুলোর কোনো পরিবর্তনই আসেনি, বরঞ্চ দিনে দিনে ক্ষোভ বেড়েছে। ঠিক সর্বশেষ যখন দায়িত্ব পুনর্বন্টন হয়, যখন হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়, তখন এই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পান হচ্ছে এম সাখাওয়াত হোসেন। তিনি দায়িত্ব পাওয়ার পর সম্ভবত 3-4 মাস হয়েছে। এখন শ্রমিকদের কোনো আন্দোলন রয়েছে? আপনি বেক্সিমকোর বিষয়টা নিয়ে হয়তো বিতর্ক করতে পারেন যে বেক্সিমকোর কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো বন্ধ করার যৌক্তিকতা রয়েছে, যেহেতু মালিক পক্ষ বেতন দিতে পারছে না, এগুলো আসলে কি সরকার কি এগুলো টানবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে। এগুলো পরবর্তীতে হয়তো চালু হলেও হতে পারে, কিন্তু এই যে বেক্সিমকোর লোকদেরকে টাকা দিচ্ছে, তিনি নিশ্চয়ই ব্যবস্থা করেছেন সরকারের দিক থেকে। এই যে শ্রমিক আন্দোলনকে একেবারে দমিয়ে শ্রমিকদেরকে উৎপাদনমুখী করা, শ্রমিকদেরকে তাদের কর্মে ফেরানো, কাজটি তো তিনি করতে পেরেছেন। যেখানে তিনি শ্রমিকদেরকে তাদের কর্মে ফেরাতে পেরেছেন, সেখানে সেই লোকটি কি শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফেরাতে পারতেন না? অবশ্যই পারতেন। তিনি কি এই আরো বুদ্ধিমান, আরো জ্ঞানী পুলিশ অফিসারদেরকে কি তাদের কর্মে ঠিকভাবে ফেরাতে পারতেন না? অবশ্যই পারতেন। তার আরো একটি মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সেটার অবস্থা জানেন? সবগুলো বন্দরে এক্সপোর্ট ইম্পোর্ট ভালোই বেড়েছে, এবং কোনো বন্দরকে নিয়ে খুব একটা তেমন অসুবিধা নেই। দেখেছেন একটা বন্দরের শ্রমিকরা এখন পর্যন্ত আন্দোলন করতে করেনি, এবং বন্দর নিয়ে হচ্ছে বন্দরে কিন্তু অনেক শ্রমিক কাজ করে, সেই শ্রমিকরা কি এখন পর্যন্ত কোনো দাবি দাওয়া পেশ করেছেন? তার মানে তিনি ভালোভাবেই তার মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন। এত ভালোভাবে চালাচ্ছেন, আসলে তার দুটি মন্ত্রণালয় নিয়ে খুব বেশি বিতর্ক নেই। সর্বশেষ যে বিষয়টি নিয়ে মনে হচ্ছে যে তিনি আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরতে পারেন, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একেবারে ব্যর্থ হয়েছেন আমাদের বর্তমান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তার পদত্যাগের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, তার জানাজাও হয়ে গেছে 2-3 জায়গায়। তাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এতই খারাপ, সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও তাকে নতুন অপারেশন চালু করতে হচ্ছে, নতুন করে প্রতিদিন তাকে টহল বাড়াইতে হচ্ছে, নানান কিছু করতে হচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। বরঞ্চ আমাদের উপদেষ্টা যেই দিন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কড়া বার্তা দেন, এর পরদিন আরো বেশি অবনতি হয়ে যায়। এই হচ্ছে আমাদের উপদেষ্টা এই জাহাঙ্গীর আলমের
অন্যতম ক্যালিভার। তিনি যে আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, কৃষি মন্ত্রণালয়, আমি মনে করি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে কৃষি। সেটা তো যাচ্ছে তাই অবস্থা, সেটার দিকে মনে হয় তিনি তাকাইতেও পারেন না। মানে স্বরাষ্ট্র উপদেষ্টাগিরি নিয়ে তার এতই বাজে অবস্থা। সেই জায়গায় এই উপদেষ্টার উপর মানুষ একেবারেই হতাশ, মানুষ নতুন কাউকে খুঁজছেন। সেই জায়গা থেকে এই এম সাখাওয়াত হোসেন সর্বশেষ সেনা প্রধানের একটা বক্তব্য নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যে তিনি যা বলেছেন বুঝে শুনেই বলেছেন। অর্থাৎ আমরা যে নিজেদের মধ্যে হানাহানি করছি সেনা প্রধান যখন এই বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটাকে তিনি এক ধরনের সমর্থন করছেন এবং তিনি বলেছেন বুঝে শুনে বলেছেন। তিনি একজন উঁচু স্তরের লোক এবং আমি জানি তিনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলেন এবং তিনি লুকাচুপা কিছুই করেন না। তিনি তার এই সেনা প্রধানের এই সমর্থন দেওয়াটাকে কেউ বলছেন যে তিনি হয়তো এর মধ্য দিয়ে তিনি হয়তো আবারও এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরতে পারেন। এই যে আপনারা দেখেন এই এম সাখাওয়াত হোসেনের দু একটি বক্তব্য, সেগুলো আদৌ বিতর্কিত কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। এম সাখাওয়াত হোসেনের এই বক্তব্যকে ঘিরে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তখন শুধুমাত্র ন্যূনতম একটি প্রতিবাদ জানিয়েছিল এবং তার পদত্যাগ দাবি করেছিল। এই পদত্যাগের দাবির মুখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল। এতে ক্ষতি কার হলো? দেশের ক্ষতি হলো, শিক্ষার্থীদেরও ক্ষতি হলো, অভ্যুত্থানকারীদের ক্ষতি হলো। দেখেন, আপনি যখন সরকার গঠনের এক সপ্তাহ পরই যে সরকারকে আপনারা বসিয়েছেন সেই সরকারের যখন আপনারা একজন উপদেষ্টার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাকে বদলি করে ফেললেন, তখন এর পরবর্তীতে যখন আপনারা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করলেন, সেটা কিন্তু মাঠে মারা গেল। আপনারা যদি এম সাখাওয়াতের যদি দায়িত্ব বদলি না করে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে না তাড়িয়ে যদি আপনারা সরাসরি রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করতেন, তখন হয়তো সেটি মানা হতো। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস তৎক্ষণাৎ শিক্ষার্থীদের কথা শুনে পরবর্তীতে সামহাউ তার আজও আমার মনে হচ্ছে যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কোনোভাবেই তিনি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর ফেরাতে পারছেন না এম সাখাওয়াতকে। বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একজনের হাতে এখন পড়ে আছে যে আসলে যাকে পাল্টানোও যাচ্ছে না, যাকে আসলে আবার রাখাও যাচ্ছে না, যাকে আবার মানুষ পছন্দও করছে না। সবচেয়ে ঘৃণিত উপদেষ্টার নাম এখন জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী, আমার এই কথাই মনে কষ্ট গেলেও আপনি মাঠে নেমে দেখেন যে মানুষ আপনার উপর কি পরিমাণ ক্ষুব্ধ, কি পরিমাণ অতিষ্ঠ, যে এরকম দুর্বল, এরকম ন্যাক্কারজনক, এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ কখনো চায়নি। মানুষ একেবারে এখন মানুষের ফেসবুকে স্ট্যাটাস দেখেন, মানুষ বলা বলি করছে যে এম সাখাওয়াতকে তারা আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চান। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যদি এই সরকার আরো 8 মাস 9 মাস যদি ক্ষমতায় থাকতে হয়, এই উপদেষ্টা এই জাহাঙ্গীর আলমকে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো যাবে না। সেই ক্ষেত্রে এখানে পরিবর্তন হবেই, আর এম সাখাওয়াতই সেটার সবচেয়ে যোগ্য লোক। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।